আজ পর্যন্ত যত কঠিন ও শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি দেখেছি সেগুলোর থেকে এই লেভেলের রিয়েলিস্টিক এবং শ্বাসরুদ্ধকর মুভি আজ পর্যন্ত আমি দেখি নাই। কাল্পনিক কাহিনী নয়, এটা বাস্তব সত্য ঘটনা। একজন জার্নালিস্ট পল্লবীর সিটি বই থেকে বেস করে বানানো হয়েছে এই মুভিটার প্রতিটা সিন দেখলেই তোমার ভাবতে বাধ্য করবে যে আসলেই কি এমনটাই হয়েছিল। আর এই মুভির সিনগুলো এতটাই রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছে যে তুমি দেখলেই বুঝতে পারবে কেমন অবস্থায় ছিল তারা। মুভিটার শেষে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে না চোখের পানি আসবে, দুটোর মধ্যে একটা হবেই। টান টান উত্তেজনা নিয়ে একটা মাস্টারপিস সার্ভাইভাল মুভি সোসাইটি অব দ্য স্নো। সালটা ছিল 1972-এর 13ই অক্টোবর। দেখা যায় উরুগুয়ের একটা রাগবি টিম একটা বিশেষ ম্যাচের জন্য চিল করতে যাবে। সেখানকার অনেকেই প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছে। সবার মনেই এক ধরনের খুশি। সেখানে কারো কারো পরিবারও তাদের সাথে বিমানে ওঠে এবং বিমানটি টেক অফ করে। আকাশে ওঠার পর তারা যখন আর্জেন্টিনার এন্দিস পাহাড়ের উপর দিয়ে যায় তখন হঠাৎ করে বিমানটি ঝাঁকাতে শুরু করে। এর নাম নোমা ভয় পেতে থাকে। সে দেখে যে বিমানের পাখাগুলো ভীষণ ভাবে নড়ছে। এটা দেখে তার বন্ধুরা বলে এরকম বিমান মাঝে মধ্যে নড়তে থাকে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দেখতে দেখতে টার্বুলেন্স বেজে যায় এবং হঠাৎ করেই একটি পাহাড়ের সাথে বিমানটি ধাক্কা খেয়ে দুই টুকরা হয়ে যায়। একজন তো সেই পিছনের পার্টের সঙ্গে উড়ে যায় এবং সামনের পার্ট বরফে চলতে চলতে একটা বরফের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে গাড়ি যেমন হঠাৎ করেই ফুল ব্রেক করে তখন কি অবস্থা হয়, ঠিক এর চেয়েও অনেক গুণ বেশি সেখানকার সবাই এভাবেই ধাক্কা খায়। এর ফলে অনেকের পা ঘাড় ভেঙে যায়। বিমানের লোহাগুলো অনেকেরই পা ও পেটের মধ্যে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যেই অনেকেরই প্রাণ চলে যায়। এই দৃশ্যটা দেখে আমি প্রথমে মুভিটা স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পরে যারা বেঁচে ছিল তারা বাকিদের বের করার জন্য কাজ শুরু করে দেয়। তাদের আশেপাশে রক্ত আর রক্ত। সেখানে একজনের লিভারের জায়গা থেকে রক্ত বের হতে থাকে এবং সে বলতে থাকে আমি মরতে চাই না, আমাকে কেউ বাঁচাও। এভাবেই রাত নেমে আসে। রাতে তারা বিমানের ভিতরের দরজা জানালা ব্যাগ আর লাশ দিয়ে বন্ধ করে দেয় যেন তাদের ঠান্ডা না লাগে। এভাবেই রাতে তারা ভীষণ ভয় নিয়ে ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে তারা দেখে আরো কিছু মানুষ ঠান্ডায় মারা গিয়েছে। নোমা বাইরে বের হলে দেখে যেদিকেই চোখ যায় শুধু বরফের চাদরে ঘেরা। তারপর তারা রাতে ভালোভাবে থাকার ব্যবস্থা করার জন্য ভেতরের সব জিনিসপত্র বাইরে বের করে এবং লাশগুলোকে বরফ দিয়ে ঢেকে দেয় যেন লাশগুলো পচে না যায়। তারপর সব ব্যাগ থেকে খাবারগুলো বের করে এক জায়গায় জমা রাখে। তাদের দুর্ঘটনায় এ পর্যন্ত 11 জন মারা যায়। তারা কিছু খাবার খেতে থাকলে তখন তাদের উপর দিয়ে একটা প্লেন উড়ে গেলে তারা সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। সেদিন রাতে তারা 2-3টি করে কাপড় পরে এবং প্লেনের ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন ম্যান্ডো নামের ছেলেটার জ্ঞান ফিরে আসলে সে বলে তার মা কেমন আছে। তারা বলে তার মা মারা গিয়েছে। এরপর তারা বরফ গলিয়ে পানি জোগাড় করতে থাকে এবং তারা অনেক ব্যাগ দিয়ে বড় একটা এক্স বানায় যেন উপর দিয়ে কোনো রেস্কিউ টিম গেলে তাদেরকে দেখতে পায়। একটু পর তাদের সেদিক দিয়ে আরো একটা বিমান উড়ে যায়। তারা হাত নাড়িয়ে গ্লাসের আলো দেখায়, কিন্তু এবারও তাদের কোনো কাজই হয় না। এর পরের দিনও একটা বিমান আসে, কিন্তু সেটা তাদের থেকে অনেক দূরে ছিল। আসলে রেস্কিউ টিম জানে না তারা ঠিক কোথায় আছে। তখন তাদের মনে পড়ে যে বিমানের পিছনের দিকে একটা ব্যাটারি ছিল। তারা সেই ব্যাটারির সাহায্যে রেডিও দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর তারা বিমান ক্র্যাশ হওয়ার রাস্তা ধরে ব্যাটারিটি খুঁজতে থাকে। অনেক দূর যাওয়ার পর তারা পিছনে ফিরে দেখে বিমানটা যেখানে আছে সেটা দেখাই যাচ্ছে না। অর্থাৎ এই কারণেই রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পাচ্ছে না। আবহাওয়া খারাপ দেখে তারা আবারও ফিরে চলে আসে। এভাবেই 1 সপ্তাহ চলে যায়। এখন তাদের খাবারগুলো সব শেষ। তাদের এমন ক্ষুধা লাগে যে তারা পাথরে জমে থাকা ছাতাগুলো খায়, কিন্তু সেগুলোর স্বাদ এতটাই খারাপ ছিল যে সেগুলোকে মুখ থেকে ফেলে দিতে হয়। অনেকেই তার পায়ের ক্ষত স্থানের শুকনো চামড়াগুলো খেতে থাকে। এদিকে নান্ডো বলে সে লাশগুলোকে খাবে, কিন্তু সেখানের অনেকেই এটাকে অপরাধ মনে করে। আবার অনেকেই খাওয়ার জন্য রাজি হয়। তাদের মধ্যে অনেক তর্ক শুরু হয়ে যায়। সেখানের একজন তো তার জুতার ফিতা এবং সিগারেট খেতে থাকে। এরপরের দিন কোকো তার মা বাবার জন্য একটা চিঠি লেখে। সেখানে লেখে তাদের এখানে অনেক তুষারঝড় এসেছিল এবং তারা বিমানের মধ্যেই বেঁচেছিল। কিছুদিন এভাবেই চলে যায়। সবাই তো ক্ষুধার জন্য পাগল হয়ে যাচ্ছিল। সবার এরকম ক্ষুধা দেখে অনেকেই অনুমতি দিয়ে দেয় লাশগুলোকে খাওয়ার জন্য।
এবং কিছু লোক বাইরে গিয়ে লাশগুলোকে খেতে থাকে। এটা দেখে বিমানের ভিতরে কেউ কেউ ক্ষুধা সামলাতে না পেরে তারাও গিয়ে মানুষের মাংস খেতে থাকে। কিন্তু সেখানের কিছু লোক নরখাদক হতে চাচ্ছিল না, কারণ তারা মনে করে যে এর চেয়ে মৃত্যু অনেক ভালো। এরপরের দিন তারা কিছু লাশ অন্য জায়গায় নিয়ে কাটতে থাকে। একটু পরে তারা একটা সুটকেস পায়, যেখানে একটা রেডিও ছিল। তারা একটা অ্যান্টেনা বানিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে। অবশেষে তারা নেটওয়ার্কও পেয়ে যায়। তারা রেডিওতে শুনতে পায় যে তাদেরকে অনেকবার খোঁজা হয়েছে এবং সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা হয়তো মারা গিয়েছে, তাই তাদেরকে খুঁজতে আর কোনো রেস্কিউ টিম আসবে না। এটা শুনে সেখানে থাকা সবার সাহস হারিয়ে যায়। এরপর বাকিরা রাজি হয়ে যায় নরখাদক খাওয়ার জন্য, মানে ওই মৃত মানুষগুলোর লাশ খাওয়ার জন্য, কারণ তারা জেনে গিয়েছে তাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। এর পরের দিন তারা আবার সেই রেডিওর জন্য ব্যাটারি খুঁজতে থাকে এবং তারা কিছু দূর যাওয়ার পর অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে ব্যাটারি খোঁজাটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। রাতে তারা সেখানেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাতে তুষার ঝড় শুরু হয়। তারা অনেক কষ্ট করে সেখানেই রাতটা পার করে। সকাল হলে দেখা যায় তারা জিন্দা তো ছিল, কিন্তু একজনের চোখে দেখতে পারছিল না, আর দুজন একদমই দুর্বল হয়ে পড়েছিল। তারা খুব কষ্ট করে সেখান থেকে নেমে আসে। এরপর তারা সবাই মিলে তাদের দুঃখ দূর করার জন্য সবাই হেসে হেসে কথা বলে। কিন্তু এমন সময় সেখানে বরফের ধস নেমে আসে, আর সবাই সেই বরফের নিচে চাপা পড়ে যায়। এরপর তারা অনেক কষ্ট করে বরফের নিচ থেকে বের হয়ে যায় এবং একজন বাইরে গিয়ে দেখে প্রচন্ড তুষার ঝড় শুরু হয়েছে। সে তার সাথীদের বাঁচাতে বরফ খুঁড়তে থাকে। অবশেষে সবাই বরফ থেকে বের হয়ে যায়, কিন্তু সেখানে একজন মহিলা সেখানে অনেক গভীরে ছিল, তাই সে সেখানেই মৃত্যুবরণ করে। কিন্তু তারা বাইরের দিকে দেখতেই আরো একটা বরফের ধস নেমে আসে। কিছুক্ষণ পর তারা দেখে তাদের মধ্যে 8 জন শ্বাসকষ্টে মারা গিয়েছে। এরপর তারা একটা ছোট্ট ছিদ্র করে আপাতত সেখান দিয়ে শ্বাস নেয়। সেখানে সবাই এত ক্ষুধা লাগে যে তারা ভাবতে থাকে সেই 8 জনের লাশ কে খাবে। কিন্তু তারা বুঝতে পারে যে এটা সহজ নয়, কারণ সেখানে তাদের ভাই বোন রয়েছে। সেখানে নোমা আগে সেখানকার কাজ ভাঙতে গেলে উল্টো তার পা কেটে যায়, কিন্তু সে হার মানে না। সে বরফ খুঁড়তেই থাকে এবং সে খুঁড়তেই থাকে। অবশেষে 20 দিনের মাথায় তারা একটা ছিদ্র তৈরি করে সূর্যের আলো দেখে। তারা বাহিরে বেরিয়ে আসে এবং বরফ খুঁড়তে খুঁড়তে তারা বিমানটিকেও বাহিরে বের করে আনে। এভাবে চলতে চলতে 48তম দিনে তারা দেখতে পারে একজন অসুস্থ ছেলে মারা গিয়েছে। রবার্ট নামের এক ছেলে বলে তারা আর কতদিন এভাবে থাকবে, তাদের কিছু না কিছু একটা করতেই হবে। সে আরো বলে তারা এখন পুরো তৈরি হয়ে বিমানের পিছনের পার্টগুলো খুঁজবে। কথা অনুযায়ী 4 জন অনেক কাপড় পরে তৈরি হয়। সেখানে নোমাও ছিল। তারা পাহাড়ে খুঁজতে শুরু করে। পথ চলতে চলতে নোমা পাহাড় থেকে পড়ে যায়। রবার্টরা এসে দেখে নোমার পায়ে ক্ষতর সৃষ্টি হয়েছে, তাই তারা ফিরে যাওয়ার চিন্তা করে। কিন্তু নোমা বলে আমার চিন্তা তোমরা করো না, তোমরা যাও, আমি একাই ফিরে যেতে পারবো। নোমা একাই ফিরতে ফিরতে অনেক দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যারা ফিরে আসেনি তারা বিমানের শেষ অংশটা পেয়ে গেছে। সেখানে তারা অনেক পরিষ্কার কাপড় ও মদ, সিগারেট এবং চকলেটও পায়। তারা সেই ব্যাটারিটাও পেয়ে যায়। তারা সেগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা ব্যাটারি দিয়ে রেডিওটি অন করে এবং সাহায্য চায়, কিন্তু কোনো জবাব আসে না। কিছুদিন যাওয়ার পর নোমার শরীর আরো অনেক খারাপ হতে থাকে। অন্যদিকে সবার এমন ক্ষুধা লাগে যে লাশের হাড়ে লেগে থাকা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, কারণ তাদের এগুলোতে অভ্যাস হয়ে গেছে। নোমা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারণ সে বলে আমি তো এমনিতেই মারা যাব, তার ভাগের খাবারগুলো তারা খেলে আমি অনেক খুশি হব। তারা আবার সেই বিমানের শেষ অংশটাতে খোঁজাখুঁজি করার পর একটা ওয়াটারপ্রুফ কাপড় পায়, যেটাকে দিয়ে তারা শিপিং ব্যাগ বানিয়ে নেয়। এরপর তারা রেডিওতে শুনতে পায় 58 দিন পার হয়ে যাওয়ার পর তাদের লাস্ট বারের মতো খুঁজতে বের হয়েছে রেস্কিউ টিম। এটা শুনে সবার মনের আশা জেগে ওঠে। এদিকে নোমার সময় শেষ হয়ে আসছিল। তখন সে দুঃখ ভরা কণ্ঠে বলে দেখো, আমি যখন মারা যাব আমার মাংস তোমরা খেয়ে ফেলো। তোমাদের মধ্যে যদি একজনও বেঁচে যায় তাহলে আমার মরে যাওয়াটা সার্থক হবে। এক সময় সেও দুনিয়া থেকে চলে যায়। ভাবতেই অবাক লাগে এগুলো আসলেই ঘটেছিল। নোমার মৃত্যুতে রবার্ট, ল্যান্ডো আর টিনটিন অনেক সাহস পায় এবং তারা ভেবে নেয় তারা চলতে চলতে এখান থেকে চিরে চলে যাবে, মানে এখান থেকে চলে যাবে।
তারা শিপিং ব্যাগ এবং অনেক খাবার নিয়ে যাত্রা শুরু করে। এবার তারা অনেক কষ্টে পাহাড়ে উঠতে থাকে। রাতে তুষারঝড় শুরু হয়। তারা কোনো মতে শিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ে। সকাল হলে তারা আবারও চলতে চলতে একটু পরে তারা হঠাৎ দেখতে পায় তাদের আরো অনেক দূরে যেতে হবে। তখন টিনটিন ফিরে যাওয়ার চিন্তা করে, কারণ তাদের তো আরো একটা পাহাড় পাড়ি দিতে হবে। তাদের তো এমনিতেই অনেক খাবার লাগবে। তাই টিনটিন তার খাবারগুলো দেয় এবং সে চলে যায়। কষ্টের পর কষ্ট করে হাঁটতে হাঁটতে তারা অবশেষে পাহাড়ের নিচে নেমে আসে। সেখানে কোনো বরফ ছিল না। তারা একটা পরিষ্কার পানির নদী পায়। সেখান থেকে পেট ভরে তারা পানি পান করে। তখন হঠাৎ যা দেখে তাদের তা দেখে হুঁশ উড়ে যায়। তারা দেখতে পায় একজন মানুষ ঘোড়ার উপর বসে তাদের দিকেই তাকিয়ে রয়েছে। তারা খুশিতে পাগলের মতো লাফাতে শুরু করে দেয়, কিন্তু তাদের কথাগুলো লোকটি বুঝতে পারছিল না। তখন লোকটি তাদেরকে একটা কাগজ আর একটা পেন্সিল এনে দেয়। তারা লিখে জানায় তারা সেই বিমান ক্র্যাশ হওয়া যাত্রী। দ্রুতই এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই লোকটা ল্যান্ডো আর রবার্টকে খাবার দেয়। টানা 72 দিন পর তারা ভালো খাবার খাচ্ছে। বলতে বলতে সেখানে অনেকগুলো সাংবাদিক চলে আসে। অন্যদিকে যারা ওই বিমানের মধ্যে ছিল তারা সেই রেডিওতে শুনতে পায় যে তাদেরকে নিতে আসছে। এটা শুনে তারা এতটাই খুশি হয়ে যায় যে যা বলে বোঝাতে পারবো না। তারা স্মৃতি হিসাবে বিমানের অনেক জিনিসপত্র নিয়ে নেয়। তারপর তারা হেলিকপ্টার দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর তাদের হাসপাতালে নিয়ে গোসল করানো হয় এবং খাবার দেওয়া হয়। এবং এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। অন্যভাবে বলতে গেলে একটা ইতিহাসের শেষ হয়।